আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়টা খুব দুঃখজনক হবে। আমি প্রথমেই শিরোনামটা বলতে পারি যে ৫৪ বছর পর কি বাংলাদেশ আবার পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে? আজকে গোটা জাতি এই প্রশ্নটা এঁকে দিয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল এক বিমান বাহিনীর অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে এখনো বসবাস করছি, অতএব যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, আর যদি প্রস্তুত না থাকা হয় তাহলে সেটা হবে আত্মঘাতী, অর্থাৎ পরাজয়ের কোনো অপশন নেই। এত বড় কথাটা কে বলতে পারে যে দেশ স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হয় অথবা যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো ইস্যু যেসব দেশে বিরাজমান, যুদ্ধের জন্য প্রস্তুত করতে হয় সৈনিককে, ঠিক সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে এ যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, পরাজয়ের কোনো অপশন নেই, তিনি কি ইঙ্গিত করতে চাইলেন? বাংলাদেশের কি কোনো ইস্যু আছে কারোর সঙ্গে যুদ্ধ করা? এটা আজকে প্রশ্ন। কিন্তু যদি নাইবা থাকে তাহলে একজন সরকার প্রধান হয়ে এই কথা তিনি কি করে তিনি উচ্চারণ করতে পারলেন? এখন একটু দেখা যাক। আমাদের আজ অন্তর্বর্তীকালীন সরকারের বয়স প্রায় ৯ মাস রানিং। ৯ মাসে আমরা দেখি যে আমাদের দেশটাকে কিভাবে সাজিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে যখন যুদ্ধের কথা বলেছেন তখন আভ্যন্তরীণ বিষয়ে কথাবার্তা আর বলছি না, একটু এখানে বৈদেশিক পরিস্থিতি, নীতি অথবা আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের বৈদেশিক সম্পর্ক, এগুলো বিষয় নিয়ে তো কথাবার্তা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরপরই একটা কথা বলেছিলেন যে দিল্লি যদি আমাদের ডিস্টার্ব দেয় তাহলে ভারতের যে 7 সিস্টার্স আছে জ্বলবে। আচ্ছা, এই কথা বলার কোনো মানেই ছিল না, অথচ তিনি উচ্চারণ করে ফেললেন। তার মানে কি? তখন থেকেই একটা ইউনূসের প্রতি মানুষের একটা ধারণা এসে গেল যে ইউনূস চরমভাবে প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে অত্যন্ত একটা যুদ্ধংদেহী মনোভাব। পর্যায়ক্রমে তিনি রিসেট বাটনের কথা বললেন। কেন বললেন? রিসেট বাটন পুশ করার কথাবার্তা বললেন। যখন ৭১ সালের স্বাধীনতার কথা এসে গেল সামনে, ৭২ সালের সংবিধানের কথা এসে গেল সামনে, জাতীয় সঙ্গীতের কথা এসে গেল সামনে, ৩০ লাখ শহীদের কৃতিত্বের কথা সামনে এসে গেল, তাদের মর্যাদার প্রশ্ন সামনে এসে গেল, তখন তিনি রিসেট বাটন চাপ এই কথাটা বলে ফেললেন যে রিসেট বাটন চাপ দিয়ে সব শেষ করে দেওয়া হবে। কি সেটা ২৪-এর এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুজ্জ্বল রাখার জন্য। অর্থাৎ তিনি এটাই ভাবলেন যে ২৪-এর যে স্বাধীনতা, একমাত্র এই স্বাধীনতাকে অত্যন্ত দেশে নক্ষত্র করে রাখার জন্য ৭১ সালের অর্জিত স্বাধীনতা প্রতিবন্ধক, কাজে তাকেই শেষ করতে হবে। এবং যদি ৭১ সালের স্বাধীনতার সঙ্গে ভারতের একটা সহযোগিতা ছিল, আমাদের সক্রিয় সহযোগিতা, যার জন্য
তিনি ৭১কে আঘাত করা শুরু করলেন। আবার দেখা গেল যে পাকিস্তানের সাথে তিনি গোপনে 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 অনেক দূর সখ্যতা তৈরি করে ফেলছেন, গড়ে ফেলছেন। ঠিক এই যখন তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যখন দেখা গেছে যে ৭১ বিরোধী, কত বলবো আর, ৯ মাস ধরে তিনি ৭১ বিরোধী যত কর্মকাণ্ড করেছেন, সেটা ওই ৭১ মুক্তিযুদ্ধের পক্ষের যত লোক সে গণ অভ্যুত্থানে ছিল, তারাও আজকে তার কাছ থেকে সরে গেছে। যে তিনি এখন মাত্র ওই ১৫-১৬% লোকের প্রতিনিধিত্ব করছেন। যাই হোক, ক্ষমতায় আছে, ক্ষমতায় তো আছে, যার জন্য রাষ্ট্রের প্রত্যেকটা জায়গাতে তিনি ৭১ বিরোধী চেতনাকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন। ঠিক পাকিস্তানের সঙ্গে যখন অত্যন্ত সম্পর্ক তার ভালো হতে লাগলো, তখন পাকিস্তানের, এর আগেও কথা আমি বলেছিলাম, তো আবার পুনরাবৃত্তি করি জনগণের জ্ঞাতার্থে, জনগণের উপলব্ধির জন্য, যে পাকিস্তানের ওই জমিয়তে ইসলামীর নেতা মঞ্জুর ম্যাঙ্গাল স্পষ্টই বলেছিলেন যে বাংলাদেশ হবে পাকিস্তানের এখন অঙ্গরাজ্য। অথচ এত বড় কথা বলার পরেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কোনো প্রতিবাদ নেই। প্রধান কেন, সরকারের কোনো প্রতিবাদ নেই। আর বুঝতে কি বাকি থাকে? কিছুক্ষণ আগে তো বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা সময় এই বক্তব্যটা দিলেন যে আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, পরাজয়ের কোনো অপশন নেই, এবং যুদ্ধের জন্য প্রস্তুত না থাকাটা হবে আত্মঘাতী। তাহলে যুদ্ধটা কার সঙ্গে এখন? ঠিক এমন একটা মুহূর্তে বললেন যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে, ইউনূস যদিও একটি দেশের নাম করেনি, কিন্তু মানুষের তো উপলব্ধি আছে যে তিনি কাকে সমর্থন করছেন, কার পক্ষে যুদ্ধ করবেন। তিনি তো চান ভারতের 7 সিস্টার শেষ হয়ে যাক, তিনি তো চান ভারত শেষ হয়ে যাক, ভারতকে আঘাত করবে। তাহলে অটোমেটিকলি তিনি পাকিস্তানের পক্ষে বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি করছে। এবং পাকিস্তানের যেসব, আর ওই যে মঞ্জুর ম্যাঙ্গাল এই কথা বলার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রতিবাদ নেই, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে আমাদের সেনাবাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। শুধু তাই নয়, যদিও ডক্টর ইউনূস একটা দেশের নাম করেননি, কিন্তু ডক্টর ইউনূস কর্তৃক গঠিত একটা সেন্সিটিভ একটা কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসর ফজলুর রহমান সাহেব ডক্টর ইউনূসের খুব কাছের লোক, একটা কথা বললেন, একটি বক্তব্য দিলেন, কি যে পাকিস্তান রক্ষার সাথে নাকি বাংলাদেশের অস্তিত্ব জড়িয়ে আছে, কাজে পাকিস্তানকে রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্য বটে, ঠিক এ ধরনের বুঝিয়েছেন। তাহলে এটা তো ডক্টর ইউনূসের কথা। আবার জাতীয় উপদেষ্টা পরিষদ সদস্য, জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য, প্রধান, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান খলিলুর রহমান, ইউনূস কর্তৃক যিনি নিয়োগপ্রাপ্ত, ইউনূস যাকে নিয়োগ করেছেন, তিনি আবার এক কথা বলেছেন, এই যুদ্ধের মধ্যেই পাকিস্তানকে রক্ষা করা বিষয়ে
যে এই এলাকায় একমাত্র দেশ পাকিস্তান, মুসলিম দেশ এবং মুসলিম বাংলাদেশ, তাকে রক্ষা করতে হবে। তাহলে ডক্টর ইউনূসের সমস্ত কথাগুলো আজকে তো ঠিক মনে হচ্ছে পাকিস্তানের অঙ্গরাজ্যে আমরা পরিণত হয়ে গেছি। পাকিস্তান আমাদের চালাচ্ছে। পাকিস্তান যে প্রেসক্রিপশন করছে, আমাদের সেনাবাহিনীর কোনো কথা নাই, একদম সেনাবাহিনী নীরব। মনে হচ্ছে আমাদের সেনাবাহিনী যেন পাকিস্তানের গভর্নমেন্টের চাকরি করছে এখন। এটা পরোক্ষভাবে বলা যেতে পারে। না হলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এতটা যে হুমকির মুখে পড়ে গেছে, কিংবা পাকিস্তানের অঙ্গরাজ্যের দিকে আমরা এখন ধাবিত, তারপরে আমাদের সেনাবাহিনী নীরব, তাহলে আমরা কি বলতে পারি? আমরা কোন পথে যাত্রী? তাহলে ডক্টর ইউনূসের যে ওই কোটা বিরোধী আন্দোলনের কথা ছিল, এগুলো কিছুই নয়। তিনি একটা মিশন নিয়ে তিনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ছাত্রদেরকে উৎসাহিত করে আন্দোলন করেছে। এবং যদি সরাসরি তো পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত করতে পারে না, যার জন্য এটা একটা তার কৌশল, যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে, তিনি প্রথম থেকে যুদ্ধের জন্য একটা সুরসুরি দিয়েছেন, ভারতের সঙ্গে একটা সুরসুরি দিয়ে যাচ্ছেন, তিনি ভারতের সঙ্গে গণ্ডগোল করবেন। যার জন্য দেখাই গেল যে তার আইন উপদেষ্টা ওই কাশ্মীরি হত্যার ব্যাপারে কি বললেন, অর্থাৎ তিনি জড়িয়ে গেলেন, অর্থাৎ পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করবে, তারপর পাকিস্তানের সঙ্গে সখ্যতা করবে। আজকে না হয় আজ ডক্টর ইউনূস সমস্ত পাকিস্তানের প্রেসক্রিপশনে চলছে যে পাকিস্তান আমাদের গণহত্যা করেছে, 30 লাখ শহীদের, সে ব্যাপারে কথা নাই। যারা বিরোধিতা করেছে তাদেরকে সরকার নিয়ে বসে আছে, আর জয় বাংলা বললেই অ্যারেস্ট। আর কেউ বলছে যে বাংলাদেশ হবে পাকিস্তানের অঙ্গরাজ্য, তার ব্যাপারে কোনো প্রতিবাদ নেই, বরঞ্চ তাদেরকে তিনি সহযোগিতা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এটাই তার ম্যাটিকুলাস ডিজাইন, যে 71-এর প্রতিশোধ নেওয়া, অর্থাৎ বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত করা। আজকে দুঃখজনক হলো সত্য যে ইউনূসের অনেকগুলো প্ল্যানকে বাস্তবায়নে বাধা দিয়েছে অবশ্য বিএনপি। আমি বিএনপির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, কিন্তু আজকে যে স্বাধীনতার পক্ষে লোক দাঁড়িয়েছে এখন পর্যন্ত 85% মানুষ, আর 15% মানুষ কি করে তাদের এই অধ্যত্বগুলো করে যাচ্ছে এবং দেশের বিরুদ্ধে একের পর এক প্ল্যান করে যাচ্ছে। আজ দেখুন ওই খলিলুর রহমান কি বলেছে, ইউনূসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য, যে পাকিস্তানের হয়ে ওই চীনের সঙ্গে হাত মিলিয়ে 7 সিস্টারকে দখল করতে হবে। কত বড় সাম্প্রদায়িক কথা এবং ভারতের প্রতি অস্তিত্ব এবং কত বড় উস্কানি এটা। যেন ভারত বাংলাদেশকে আক্রমণ করে, তখন বাংলাদেশ হবে যুদ্ধক্ষেত্র এবং পাকিস্তানও এখানে আসবে যুদ্ধ করতে, যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। আর এটার উদ্দেশ্যটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কোনো শান্তি যাচ্ছে না, শুধু গণ্ডগোল। এখন এমন একটা গণ্ডগোলকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে যে বাংলাদেশকে একটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। খলিলুর রহমান সাহেবকে দিয়ে যে কথা বলে, তাতে অবশ্যই মানে এরকম একটা ব্যাপার যে বাংলাদেশকে যেন ভারত আক্রমণ করে।
কাজে এই যে দেখেন, একদিকে বাংলাদেশকে যেন ভারত আক্রমণ করে এই একটা পরিকল্পনা, অপরদিকে পাকিস্তানে চলছে যে পাকিস্তানে যেন ভারত আক্রমণ করে। অতএব ভারতের আক্রমণটাকে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এদের কাছে প্রত্যাশিত। তাহলে এরা যুদ্ধ করবে, পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যুদ্ধ করবে। আর পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যুদ্ধ করা মানেই বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্ব শেষ। তাছাড়া পাকিস্তান ভারতের যে যুদ্ধ, তার মধ্যে আমরা জড়াচ্ছি কেন? আমাদের কি স্বার্থ আছে ওখানে? বাংলাদেশকে যেন ভারত আক্রমণ করে, তারা এটাই করতেছে। আর এখানে আরেকটা উদ্দেশ্য, যে নির্বাচন যেন দিতে না হয়, নির্বাচনী পরিবেশটা যেন না আসে। আজকে বিএনপি গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এবং যে নির্বাচন করে লাফাচ্ছে, আজকে নির্বাচনকে জনগণের কাছ থেকে দূরে সরে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ ওই কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ভারত যে যুদ্ধ চলছে, আজকে সেটা নিয়ে বক্তব্য শুরু করে দিয়েছে। অর্থাৎ তার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছে। অতএব সেইটা যদি একটা যুদ্ধ এখানেও বেঁধে যায়, তাহলে আর নির্বাচন বলে কোনো কথা থাকবে না। কারণ নির্বাচন হয়ে গেলেই ক্ষমতায় যে দলই আসুক, বাংলাদেশ পরিচালনা করবে। পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত করার স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিকল্পনা করার যে স্বপ্ন, সেটা ধূলিসাৎ হয়ে যাবে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবে না। কাজে বিএনপি অত্যন্ত সরল মনে একটা বিশ্বাস করেছিলেন বিএনপি ভাইয়েরা, যে নির্বাচন দেবে, গণতান্ত্রিক সরকার আসবে, রাষ্ট্র পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু আজকে বিএনপি ভাইদের সে আশায় গুড়ে বালি। তবে এইটা ঠিক বিএনপি ভাইয়ের এটাও চিন্তা করুন যে এই দেশ, এখানে যদি কোনো যুদ্ধ বেঁধে যায়, কোনো গণ্ডগোল হয়, আর যুদ্ধ তো বাঁধবেই। কারণ ডক্টর ইউনূসের সরকার সবসময় চেষ্টায় আছে প্রবাসী বাংলাদেশকে একটা কুরুক্ষেত্র বানানোর। কাজে যদি এরকম একটা পরিস্থিতি হয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি মূলপতন ঘটে, কারো অঙ্গরাজ্য পরিণত হয়ে যায়, এর দায় কিন্তু এদেশের জনগণ বিএনপিকে দেবেই। কারণ বিএনপি যদি সে লাখো জনতা সরবরাহ না করত, ইউনূসের মতো লোকেরা কিংবা সরকারে যারা আছে, যারা দেশের মানুষকে একটা মেম্বার ইলেকশনকে পাস করার কোনো যোগ্যতা নাই, যাদেরকে কেউ চিনে না, আজকে তারা রাষ্ট্র নিয়ে যে চক্রান্ত করছে, সেটা হচ্ছে বিএনপির কাছ থেকে পাওয়া লোকজন নিয়ে। কাজে যদি এদেশ অঙ্গরাজ্যে পরিণত হয়, এর দায় কিন্তু বিএনপিকে দায় কিন্তু বিএনপি হবে না, রাজনীতি থাকবে। কিন্তু বিএনপি হবে সবচেয়ে দেশে কলঙ্কিতটি দল। সেদিন আবার মনে করবেন, এদেশ অঙ্গরাজ্য হলে পাকিস্তানে হবে, আর কারণ নয়। সেদিন বাঙালি তো, এখানে তো কিছু অকৃতজ্ঞ মানুষ আছে, যে 52 সাল থেকে 71 সাল পর্যন্ত বাঙালি পাকিস্তানের দ্বারা যে শোষিত, বঞ্চিত, নির্যাতিত হয়েছে, সে প্রেক্ষিতে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বাঙালি যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে। আবার পাকিস্তানে, আজকে পাকিস্তানে দেখছেন না কি পাকিস্তানে কি রাজনীতির অবস্থা, ওই রাজনীতি তো বাংলাদেশেও আসবে। কাজে সেদিন আবার আওয়ামী লীগের মূল্যায়ন হবে, আর আপনাদের স্থান হবে ইতিহাসের আস্থা করে। কাজে সময় আছে এখনো, এ দেশকে রক্ষা করার জন্য এখনো সচেতন হন। বিএনপি একটা দায়িত্বশীল দল, দেশের বৃহত্তম রাজনৈতিক দল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার শুধু দায়িত্ব নয়, কর্তব্যও কিন্তু আছে। বড় রাজনৈতিক দল হিসাবে দায়িত্বকে অনেক সময় এড়ানো যায়, কিন্তু কর্তব্যকে এড়ানো যায় না। আর কর্তব্যের প্রশ্নেই কিন্তু একটি দলের উত্থান পতন নির্ভর করে। কাজে এই দেশ যদি কোনোভাবেই, শিওর তো যাচ্ছে, ইউনূস যেভাবে দেশকে নিয়ে যাচ্ছে, তাতে তো পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত ইউনূস এবং সেনাপ্রধান।
আমি বলবো, সেনাপ্রধানকে বাদ দিয়ে কথা বলা যায় না। কারণ তিনি প্রথম 5 তারিখে বলেছেন যে আমার উপর, জনগণকে বলেছেন আমার উপর আস্থা রাখুন। জনগণ সেদিন থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর উপর আস্থা রেখেছে। কিন্তু সেনাবাহিনী দেশের অভ্যন্তর আইন শৃঙ্খলা পরিস্থিতি যা অবস্থা ঘটাচ্ছে সেটা তো জনগণ জানেই। অর্থাৎ ওই কয়েকটা ছাত্রদের সামনে, টোকাইদের সামনে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় বাহিনীগুলো তো অসহায় হয়ে গেছে, সেটা জানেই। এবং বাংলাদেশ যে একটা অযথা অনাকাঙ্ক্ষিতভাবে ওই যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, এ ব্যাপারেও সেনাবাহিনীর কথা নাই। এবং বাংলাদেশ যে অন্যের একটা প্রেসক্রিপশানে চলছে, অলরেডি পরোক্ষভাবে বাংলাদেশ যে একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেছে। ওই পাকিস্তান সেনাবাহিনী যা বলবে, যা বলছে, তাই যে বাংলাদেশকে শুনতে হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে। অতএব পাকিস্তানেরই শাসন এবং পাকিস্তানের নির্দেশেই আমাদের সেনাবাহিনী চলছে, এটা বলা ভুল হবে না। তাছাড়া সেনাবাহিনী কেন নিজস্ব শখিতে দাঁড়িয়ে দেশের মানুষকে রক্ষা করার কোনো ভূমিকায় নেই, এই একটা প্রশ্ন। কিন্তু সব কিছুই বাংলাদেশ যদি তার স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে ফেলে, এর প্রথম দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। কারণ জামাত ইসলাম জঙ্গি, এত উচ্ছিষ্ট আগে থেকেই, এদের তো কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু দায়বদ্ধতা বিএনপির আছে। এবং সেদিন এদেশের মানুষ আবার 71-এ যেভাবে আওয়ামী লীগকে মূল্যায়ন করতে শিখেছিল, আবার শিখবে। আর কিছু পার্সেন্ট মানুষ ওই জামাতের দলে যাবে, কিন্তু বিএনপি হবে জাতির কাছে প্রশ্নের সম্মুখীন। সেদিন কি জবাব দেবেন? কাজেই সেই প্রশ্নের সম্মুখীন যেন না হয়, দেশ যেন সেই দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে যেতে না পারে, এখনও রাজনৈতিক দল হিসাবে ব্যারিকেড তৈরি করুন। শুধু বিএনপি নয়, যত রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধ হন, উপলব্ধি করুন। না হলে কিসের আপনারা রাজনীতি করেন? কিসে আপনার কর্মসূচি? আপনাদের পিছনে 85% লোক। এই 85% লোককে নিয়ে আপনারা কী তামাশা শুরু করেছেন? আপনারা যে 15% লোকের সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে নিয়ে যে ছিনিমিনি খেলা শুরু করেছেন, আপনারা 85% লোকের সমর্থন নিয়ে সমর্থিত রাজনৈতিক দল হয়ে আপনারা সেটাকে ব্যারিকেড দিতে পারেন না। ব্যর্থ রাজনীতিক আপনারা। আপনাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কাজেই আমি আর কথা বাড়াতে চাই না। সবাই সচেতন হন, দেশকে রক্ষা করুন। সকল এই 85% সমর্থিত সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আমি এই আহ্বান জানিয়েই আমার আজকের বক্তব্য আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।